প্রণয়ের অমল কাব্য লেখক সোহাগ গল্পের ১৮তম অংশ। মায়রা কিছু বলে না। ইরফান মায়রাকে বাম হাতে নিজের সাথে চেপে আলমারির কাছে যায়, ডান হাতে একটা পাল্লা খুলে ভেতর থেকে নেড়েচেড়ে একটা কালো বোরকা নেয়। মায়রার গলা থেকে ওড়না সরাতে নিলে মায়রা ভীতু স্বরে বলে, কি করছেন? ইরফান শান্ত গলায় বলে, রেডি করাচ্ছি, ডোন্ট ডিস্টার্ব মি। মায়রা তার ওড়না টেনে ধরে রেগে বলে, আপনি আসলে একটা অসভ্য। ইরফান শান্ত চোখে মায়রার দিকে তাকায়, ঠান্ডা গলায় উত্তর দেয়, ওকে। মায়রা কি বলবে বুঝতে পারছে না। এই লোকটা কি আসলেই পাগল হয়ে গেল? এমন অদ্ভুত বিহেভ করছে। মায়রার নিজেকেই পাগল লাগছে। ইরফান আবারও মায়রার ওড়না ধরে টান দিতে নিলে মায়রা হাত ধরে বলে, আমি রেডি হচ্ছি, প্লিজ আপনি যান। ইরফান গম্ভীর চোখে মায়রার দিকে তাকায়। মায়রাকে ছেড়ে হাত ঘড়িতে সময় দেখলো। হাতের বোরকা বেডের উপর ছুঁড়ে ফেলে বাইরে যেতে যেতে বলে, ৫ মিনিটে আসছি, রেডি হও ফাস্ট। মায়রা স্বস্তির নিঃশ্বাস ফেলল। কোথায় নিয়ে যাবে তাকে কোনো ধারণাই করতে পারল না, তবে তাকে বলেও না। বিরক্ত লাগলো। বোরকা পরে হিজাব বাঁধল। এরপর আয়নার সামনে দাঁড়িয়ে নিজেই নিজেকে দেখল খানিক। ইরফান তাকে কোথায় নিয়ে যেতে চায় বিন্দুমাত্র আন্দাজ করতে পারল না, তবে সে ঠিক করলো সে যাবে না। যাবে না মানে যাবেই না ওই লোকের সাথে। ঘর থেকে বেরিয়ে দেখলো আশেপাশে কেউ নেই। বিকাল হতে চলল। শুদ্ধর মা হয়তো ঘুমিয়েছে। একবার ইরফানের ঘরের দিকে তাকায়, দরজা চাপানো। মায়রা তার ঘরের দরজা চাপিয়ে চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে যায়। ইরফান শাওয়ার নিয়েছে। এই মেয়েটার সাথে কথা বলতে গেলে তার মিজাজ বিগড়ে যায়। বিড়বিড় করে, স্টুপিড গার্ল। গায়ে সাদা শার্ট আর কালো প্যান্ট জড়ানো। দ্রুত দু হাতের শার্টের হাতা কোনোই পর্যন্ত ফোল্ড করলো। হাত ঘড়ি হাতে পড়তে পড়তে আয়নায় একবার নিজের প্রতিবিম্ব দেখে গম্ভীর মুখে। মুখাবয়ের কোনো পরিবর্তন নেই। এরপর গাড়ির চাবি পকেটে রাখে। হাত ঘড়িতে একবার সময় দেখে। ফোন হাতে নিয়ে কাউকে কল করে বলে, সন্ধ্যার পর আসছি। এরপর কল কেটে ঘর থেকে বেরিয়ে যায়। মায়রার ঘরের দরজা ঠেলে ভিতরে গিয়ে আশেপাশে তাকায়। কাউকে না দেখে ভুরু কুঁচকে নিল। এগিয়ে গিয়ে ওয়াশরুম চেক করে। ঘরের আশেপাশে ভালোভাবে চোখ বুলিয়ে বুঝল নেই। বিরক্তির নিঃশ্বাস ফেলে ঘর থেকে বেরিয়ে তার ফুপির ঘরের দিকে যায়। টিনা বেগমের ঘর থেকে বেরিয়ে ইরফানকে দেখে বলে, কোথায় যাচ্ছিস বাবা? ইরফান তার ফুপুর দিকে তাকিয়ে বলে, হুম ফুপি, কাজ আছে। ওই মেয়েটা কোথায়? মায়রার কথা বলছিস? ইরফান নীরব থাকলো। টিনা বেগম ভুরু কুচকে বলল, ও তো ওর ঘরেই আছে। নেই? ভদ্রমহিলা ভুরু কুচকে বলল, ঘর ছাড়া আর কোথায় যাবে? দাঁড়া, আমি দেখছি। কথাটা বলে মায়রার ঘরের দিকে যায়। ধীরে ধীরে অন্য ঘরগুলোতেও দেখল। কোথাও না পেয়ে অবাক হলেন তিনি। এক্সামের জন্য তো মায়রা বাইরেও যায় না। এই দুপুর সময় মেয়েটা কোথায় গেল? ইরফানের কাছে এসে জানালেন, পেলেন না মায়রাকে। ইরফান হাত মুষ্টিবদ্ধ করে দাঁড়িয়ে আছে। পেছন থেকে শুদ্ধ তার ঘর থেকে বেরিয়ে বলে, কি হয়েছে? টিনা বেগম ছেলের দিকে এগিয়ে গিয়ে বলে, মায়রাকে দেখেছিস? শুদ্ধ ভুরু কুচকে বলল, না তো। কেন নেই? না, কোথাও পেলাম না তো। শুদ্ধ ইরফানের সামনে গিয়ে সিরিয়াস কণ্ঠে বলে, বাচ্চা মেয়ে, যদি বয়ফ্রেন্ড থেকে থাকে এতদিন পর গ্রামে এসে হয়তো বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে গেছে, নয়তো পালিয়ে গেছে। স্বামীর হাতে বেচারি মার খেয়ে খেয়ে বয়ফ্রেন্ডের কাছে নালিশ করতে গেছে। চাপ নিস না। ইরফান শুদ্ধের দিকে তেড়ে যায়। শুদ্ধ এক লাফে দূরে গিয়ে দৌড়ে তার ঘরে চলে যায়। ইরফান জ্বলন্ত চোখে শুদ্ধর দিকে চেয়ে আছে। শুদ্ধ মিটিমিটি হাসছে, আবার সিরিয়াস হয়ে বলে, অবশেষে মায়রা এবার একটু স্বামীর আদর বয়ফ্রেন্ড থেকে পেতে যাচ্ছে। মায়রাকে দেখেই বলবে। এরপর শুদ্ধ নাটকীয় ভঙ্গিতে বলে, ওগো মায়রা বেবি, তুমি এসেছো? এক্ষুনি তোমার থাপ্পড়ের মেশিন ইরফান বাবুকে ডিভোর্স দিয়ে আমার কাছে চলে এসো, আমি তোমাকে। ইরফান হাতের কাছে একটা ফুলদানি পেয়ে শুদ্ধর ঘরের দিকে ছুঁড়ে ফেলে। রাগান্বিত স্বরে চিৎকার করে বলে, আই উইল কিল ইউ শুদ্ধ। শুদ্ধ ঠাস করে তার ঘরের দরজা লাগিয়েছে। দরজার সাথে লেগে ফুলদানি ঠাস করে পড়ে গিয়ে ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। ওদিকে শুদ্ধ দরজা আটকে শব্দ করে হাসছে। এরপর আবারও দরজা খুলে একটু উকি দিলে টিনা বেগম শুদ্ধর দিকে চেয়ে রেগে বলে, এই চুপ কর, জ্বালাস না তো ওকে। আর কিছু বলবি না, বাদর হয়েছিস।
শুদ্ধ মায়ের কথা শুনে মিটিমিটি হাসতে হাসতে ইরফানের দিকে তাকালো। ইরফান চোখ বন্ধ করে দাঁড়িয়ে, ডান হাতে ঘাট ডলে, বাম হাতে মুষ্টিবদ্ধ। অফিসের সব কাজ সকাল থেকে নাকে মুখে করলো, ল্যাপটপ ফোন দিয়ে, মিটিংয়ের ফোন কল, বাবার অহেতুক ঝাড়ি, সব সামলিয়ে মাথাটা পুরো ব্লাস্ট হওয়ার উপক্রম। এখন এই স্টুপিড তার সাথে যাবে না বলে কোথায় গেছে কে জানে। মেজাজটা চরম লেভেলের বিগড়ে গেল। টিনা বেগম ইরফানের গালে হাত দিয়ে বলে, রাগ করিস না বাবা, বাচ্চা মেয়ে, ওর কোনো বান্ধবীর বাড়ি গেছে হয়তো, গ্রাম তো, এখানে ওর অনেক বান্ধবী আছে। ইরফান কিছু বলল না, ফোঁস করে শ্বাস ফেলে হনহন করে বাড়ি থেকে বেরিয়ে যায়। মায়েরা তার এক ক্লাসমেট, নাম মিম, তার বাড়িতে এসেছে। মিমের সাথে তার সবচেয়ে বেশি সখ্যতা। গ্রামে না থাকায় অনেক দিন দেখা সাক্ষাৎ হয় না মিমের সাথে। আজ বিকালটা কাটিয়ে যাক। মায়েরা একটু পরপর লাফ দিয়ে বড়ই গাছ থেকে বড়ই পাড়তে চায়, হাতের নাগালে পেয়েও যেন পায় না, ফসকে যায় বারবার। পাশে মিম বিরক্ত হয়ে বলল, ঘরে পাড়া আছে রে, ঘরেরটা কি আমরা এঁটো করে রেখেছি? মায়েরা পাত্তা দিল না, আর একটু জোরে লাফ দিয়ে একটা ডাল টেনে ধরে। ফটাফট 5-6টা বড়ই চিড়ে সবগুলো বড়ই বোরকার সাথে মুছতে মুছতে বলে, এভাবে খাওয়ার মজা তুই আজও বুঝলি না রে ছানা, বলে দুটো একসঙ্গে মুখে দেয়। মিম মায়েরার বা হাত ধরে সামনে হাঁটতে হাঁটতে বলে, অত বোঝার দরকার নাই আমার, তুই তৈরি জিনিস খেতে পারিস না, এটা তোর প্রবলেম। মায়েরা কিছু বলল না, আশেপাশে দেখছে। কতদিন পর গ্রামের ধুলোর রাস্তা, বান্ধবীকে নিয়ে হাঁটছে, বড়ই খাচ্ছে, মনটা ফুরফুরে লাগছে বেশ। মিম পাশ থেকে বলে, তোর জামাইয়ের কি খবর? মায়েরা ভুরু কুচকে বলে, মানে না আমারে। মিম দাঁড়িয়ে যায়, অবাক হয়ে বলে, মানে? মায়েরা বড়ইয়ের বিচি মুখে গোল করে ফেলে হেসে বলল, কদিনেই বাংলা ভুলে গেছিস? আমার হওয়া ছাড়া সবার জীবনটা এভাবে বেদনাময় হয়ে যায়, কষ্ট পাস না? আবার তোকে ইংরেজ থেকে বাঙালি বানিয়ে দেব সুন্দরী। মিম রেগে ধূপ করে মায়েরার হাতে একটা আলতো থাপ্পড় মেলে বলে, মজা করিস না, বল আসলেই মানে না তোকে? মায়েরা মুখটা কেমন মলিন হলো, মৃদুস্বরে বলল, হুম। মিম অবাক হয়ে বলল, তাহলে এখন কি হবে? মায়েরা হেসে বলে, তোর হাঁড়িতে ভাগ বসাবো। মানে? মায়েরা মুখে থাকা বড়ের বিচি ডান পাশে ফেলে বলে, এত মানে মানে করিস কেন? তোর জামাইয়ের গলায় ঝুলবো, তোর হাঁড়িতে ভাগ বসাবো, দুই সতিনে মিলে ঝাক্কাস এক সংসার সাজাবো। মিম রেগে গেল, এই বেয়াদবটা জীবনেও সিরিয়াস হবে না। ভাবলো জামাইয়ের না মানার ব্যাপারটাও মজা করে বলেছে, তাই আর কিছু বলল না। মায়েরা সামনে ফুচকার এক ভ্যান দেখে বলে, আমি টাকা আনিনি, তুই খাওয়া আজ। মিম মুখ বাঁকিয়ে বলল, বিয়ে তো হলো তোর, খাওয়াবি তুই, উল্টো আমাকে খাওয়াতে বলছিস? মায়েরা মিমের 2 হাত ধরে নাড়তে নাড়তে বলে, আরে খাওয়া, আজ হঠাৎ করে বেরিয়ে এসেছি আমি, তোকে জামাই খুঁজে দিব, নে এবার খাওয়া। মিম ফুচকার দোকানের দিকে যেতে যেতে বলে, তোর আর কি আমাকে মাইয়া হিসাবে মনে হয়? এমন ভান করছিস যেন হিসাব করে করে চলি আমরা। মায়েরা 4 প্লেট ফুচকা দিতে বলে এই দাদুকে। মিম আর মায়েরা মুখোমুখি দাঁড়িয়ে কথা বলছিল। কথা বলার মাঝে মায়েরার পেছন চোখ পড়ল। মিম অবাক হয়ে বলে, দেখ কি সুন্দর একটা ছেলে, পাশে গাড়িও আছে, আমি ক্রাশ খাইছি খালা। মায়েরা ভুরু কুচকে পিছন ফিরে তাকায়। ইরফানকে বিরক্তি ভরা চোখ মুখে মায়েরার থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে, আশেপাশে তাকিয়ে যেন কিছু খুঁজছে। হাতে থাকা ফোনে কিছু একটা দেখে, আবারও আশেপাশে চোখ বুলায়। মায়েরা চোখ বড় বড় করে তাকায়, দ্রুত উল্টো ঘুরে মিমের হাত ধরে দোকানের বুড়ো দাদুকে বলে, ফুচকা খাবো না দাদু? কথাটা বলে মিমের হাত ধরে এক প্রকার দৌড় লাগায়। মিমের হাঁপানো কণ্ঠে বলে, আরে যাচ্ছিস কেন, কি হয়েছে? মায়েরা পিছু ফিরে তাকায় না। এই লোক তাকে পেলে থাপড়াতে থাপড়াতে তার সাথে নিয়ে যাবে। মারা দৌড় থামছে একদম মিমদের বাড়ির গেটের সামনে গিয়ে। দুজনেই হাঁপাচ্ছে। মিম শ্বাস নিয়ে বলল, কি হলো, চলে আসলি কেন? অনেক সুন্দর ছেলে, চল যাই। তোর বর আছে বলে কি আমি কারো দিকে তাকাবো না নাকি? মায়েরা 2 হাত কোমরে রেখে বলে, থাপ্পড় খাবি? বিবাহিত পুরুষের দিকে নজর দিতে লজ্জা লাগে না বেয়াদ্দপ মাইয়া? মিম অবাক হয়ে বলল, তুই কি করে জানলি সেই লোক বিবাহিত? মায়েরা থতমত খেয়ে তাকায়। আমতা আমতা করে বলে, আমার দুঃসম্পর্কের বোনের জামাই,
মিম হেসে বলে, তার মানে তোর দুলাভাই, চল টিট নিয়ে আসি, শালি হই আমরা তার। মায়েরা রেগে যায়, তার বরকে দুলাভাই বানিয়ে দিচ্ছে। আবার ভাবলো সেই তো বানালো। মিমের হাত ধরে বাড়ির ভিতর যেতে যেতে বলে, হাঁপিয়ে গিয়েছি, চল ঘরে বসে গল্প করব। ফুচকা খেতে পারতাম, চলে আসলি কেন? মায়েরা কিছু বলল না। পুরো বিকাল গ্রামের এ মাথা থেকে ও মাথা মায়েরাকে খুঁজে ব্যর্থ হয়ে সন্ধ্যায় বাড়ি ফিরেছে ইরফান। ডাইনিংয়ের সাথেই ড্রয়িং রুমের সোফায় চুপচাপ বসে গা এলিয়ে দেয়। ডান হাতে সাফেদ শার্টের দুটো বোতাম আলগা করে নিচের আরও কয়েকটি বোতাম আলগা করে দেয়। মাথা পিছনের দিকে কিছুটা ঝুঁকে চোখ বুজে রাখে। দুহাত আড়াআড়িভাবে বুকে গুজেছে। ডান পা ভাঁজ করা, বা পা মেলে রাখা, কপাল জুড়ে বিন্দু বিন্দু ঘামের ছিটাফোঁটা, চোয়াল শক্ত তার। এভাবেই স্ট্যাচু হয়ে প্রায় ঘন্টা 2 বসে রইল। রাত 9টা পেরিয়ে গিয়েছে। শুদ্ধ বাইরে থেকে ভেতরে এসে ইরফানকে সোফায় স্ট্যাচু হয়ে গা এলিয়ে বসে থাকতে দেখে বলে, কোথায় গিয়েছিলি? কতগুলো ফোন করেছি দেখ তো। কাল ভার্সিটি আছে, যাবি না? বিকালে যেতে চেয়েছিলাম, অথচ তোর খোঁজ নেই। ইরফান নিশ্চুপ, চোখ মেলে তাকালো না পর্যন্ত। শুদ্ধর ফোনে রিং হয়, রিসিভ করে ফোন কানে দিয়ে বলে, হ্যাঁ বল। ডাক্তারদের আবার টিচারদের কথা মনে পড়ে নাকি? ওপাশ থেকে সীমান্ত রেগে বলে, ইরফান কোথায়? ও ফোন তোলে না কেন? শুদ্ধ ভুরু কুচকে বলে, ওকে দিয়ে কি করবি? ও ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে গেছে। মানে? ও রিলেশন করলো কবে? শুদ্ধ হেসে বলে, এমনি বললাম, কি দরকার বল। সন্ধ্যায় ওর আমার চেম্বারে আসার কথা। আমার বউ কতদিন পর একটু আবদার করলো ঘুরবে বলে। এই ইরফান্নার জন্য তো পারলামই না। ওর নাকি সিরিয়াস রুগী, তো সে কোথায়? আসেও না, আমার ফোনও তুলে না। মেজাজ খারাপ লাগে না? শুদ্ধ চোখ ছোট ছোট করে তাকালো ইরফানের দিকে, অতঃপর বলে, রুগীর কি প্রবলেম রে? অ্যাজমা। শুদ্ধ মুখ গোল করে লম্বা করে বলে, ও। ওপাশ থেকে সীমান্ত রেগে বলে, আরে থাম, ও কোথায়? আসবে কি শুনে বল তো। শুদ্ধ হেসে বলে, রুগী তো পালাইছে মামা, তুই তোর বইয়ের রাগ ভাঙা যা। ইরফান যাবে না বলেই কল কেটে দেয়। এরপর ইরফানের দিকে তাকিয়ে সিরিয়াস কণ্ঠে জিজ্ঞেস করে, সীমান্তর কাছে মায়রার অ্যাজমার ট্রিটমেন্ট করাতে চেয়েছিলি? ইরফান কিছু বলল না, চোখ খুলল না, সেভাবেই থাকলো যেন ঘুমিয়েছে। শুদ্ধ বিরক্ত হয়ে বলে, আরে ও চলে আসবে, এত চিন্তা। বাকিটা বলার আগে ইরফান ঝড়ের বেগে উঠে দাঁড়িয়ে শুদ্ধর কলার ধরে রাগান্বিত স্বরে বলে, ওকে এনে দে রাইট নাও। শুদ্ধ অবাক হয়ে তাকায় ইরফানের দিকে। এর চোখের অবস্থা এমন কেন? চোখ জোড়া অসম্ভব লাল। শুদ্ধ কিছু বলার আগে গেটের সামনে চোখ পড়লে দেখলো মায়রা দাঁড়িয়ে আছে। শুদ্ধ মৃদু হেসে চোখের ইশারায় বলে, ওই যে এসেছে তোর ও। ইরফান শুদ্ধর কলার ছেড়ে দ্রুত পিছু ফিরে গেটের দিকে তাকায়। মায়রা ভীত সন্ত্রস্ত হয়ে দাঁড়িয়ে আছে। সে তো সন্ধ্যার পরই আসতে চেয়েছিল, কিন্তু মিমের মা রাতে না খাইয়ে আসতে দেয়নি। রাতে খাবার খাইয়ে মিম আর তার মা এই বাড়ি পর্যন্ত তাকে এগিয়ে দিয়ে গেছে। সে ভেবেছিল ইরফান শুদ্ধ এরা চলে গিয়েছে, এত রাতেও যায়নি দেখে যে এমন অবাক হলো। তেমনি ইরফানকে দেখে ভয়ে কাঁপছে মেয়েটা। মায়রার ভাবনার মাঝে ইরফান বড় বড় পা ফেলে মায়রার সামনে দাঁড়িয়ে বাঘের ন্যায় গর্জন তুলে বলে, কোথায় গিয়েছিলি? ভয়ে মায়রার পুরো শরীর কেঁপে ওঠে। কিছু বলার আগেই ইরফান বা হাতে মায়রার হাতে তার সাথে শক্ত করে চেপে, ডান হাতে মুখ চেপে আগের চেয়েও শব্দ করে চিৎকার করে বলে, বল কোথায় গিয়েছিলে, অ্যান্সার মি। মায়রা ইরফানের চোখের দিকে তাকিয়ে সাথে সাথে চোখ নামিয়ে নেয়। এমন ভয়ঙ্কর চোখে এর আগে দেখেনি। এত ভয়ঙ্কর লালিত রাগ মিশ্রিত চোখের একবার চোখ রেখেই তার আত্মার পানি শুকিয়ে গিয়েছে। মেয়েটার ভয়েই চোখ জোড়ায় পানির কণা জমল। ইরফান আগের চেয়েও শক্ত হাতে মায়রার গাল চেপে চিৎকার করে বলে, ড্যাম ইট, স্পিক আপ। মায়রা দু গালে ব্যথা পায়, তবে কিছু বলে না। কাপা কাপা গলায় বলে, আমার ফ্রেন্ডের বাড়ি। ইরফান শক্ত কণ্ঠে, ও ছেলে না মেয়ে? মায়রা ভয়েই ফটাফট বলে দেয়, মেয়ে। মায়রার কথাটা শুনে এক মুহূর্তে ইরফান কেমন যেন শান্ত হয়ে যায়। মায়রার গাল ছেড়ে দেয়, বা হাতে মায়রাকে আঁকড়ে ধরা হাত সরিয়ে নেয়। চোখ বুজে শ্বাস টানে লম্বা, এরপর চোখ মেলে তাকায়।
মায়রার বাম গালে তার ডান হাত আলতো রেখে নরম করে বলে, ইটস ওকে, নেক্সট উইকে নিয়ে যাব। রাতে খেয়েছো? মায়রা ফট করে চোখ তুলে তাকায় ইরফানের দিকে। ইরফানের চোখ অস্বাভাবিক লাল, তবে শান্ত। একটু আগের রাগের আভা নেই। উত্তরের অপেক্ষায় গম্ভীর মুখে চেয়ে মায়রার পানে। মায়রা অবাক হয়ে তাকিয়ে থাকে ইরফানের দিকে। কথা বলতে ভুলে গিয়েছে মেয়েটা। কি হলো, কি হচ্ছে? সব যেন মাথার উপর দিয়ে যাচ্ছে। কথা বলছো না কেন? মায়রা জিভ দিয়ে ঠোঁট ভিজে আমতা আমতা করে বলে, জি খেয়েছি। ইরফান মায়রার গাল থেকে হাত সরিয়ে নেয়। মায়রার দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে বলে, গুড। মায়রা চোখ নামিয়ে নেয়। ইরফান দু হাত প্যান্টের পকেটে গুজে মায়রা আর তার মাঝে খুব সামান্য ফাঁকা রেখে দাঁড়ায়। মায়রা এলোমেলো দৃষ্টি ফেলে। ইরফান গম্ভীর গলায় বলে, এরপর বাসা থেকে বের হতে ইচ্ছে করলে সাথে হাত পা ভেঙে পঙ্গুত্ব বরণ করার ইচ্ছাটাও অ্যাড করে তবে বাড়ির বাইরে পা রাখবে। আন্ডারস্ট্যান্ড? লাস্ট শব্দটা কিছুটা ধমকে বলে। মায়রা চোখ তুলে তাকায় ইরফানের দিকে। চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। ভয়ে জমে হওয়া পানি ছিটাফোঁটা এখন ধমক খেয়ে টুপ করে গড়িয়ে পড়ল। ইরফান চোখ বুজে শ্বাস ফেলে। মৃদু স্বরে বলে, ডোন্ট ক্রাই। মায়রা পিটপিট করে তাকিয়ে থাকে ইরফানের দিকে। ইরফান আবারও গম্ভীর গলায় বলে, ঘরে যাও। মায়রাকে এখনো দাঁড়িয়ে থাকতে দেখে ইরফান শক্ত গলায় বলে, গো, নয়তো গুনে গুনে 10টা থাপ্পড় মারবো এই দুই গালে। স্টুপিড! তোমার সাহস কি করে হয় এত রাত পর্যন্ত অন্যর বাসায় গিয়ে থাকতে? মায়রা কেঁপে ওঠে এত জোরে ধমক খেয়ে। একটু আগে নরম সুরে যেমন ঝটকা খেয়েছিল তা মুহূর্তেই ভ্যানিশ হয়ে গিয়েছে এই লোকের আগের রূপ দেখে। মায়রা মাথা নিচু করে নেয়, কোনো কথা বলে না। ইরফানের পাশ কাটিয়ে ধীর পায়ে তার ঘরে চলে যায়। ইরফান ফোঁস করে শ্বাস ফেলে সোফায় গিয়ে ক্লান্ত শরীরটা এলিয়ে দেয়। শুদ্ধ মিটিমিটি হেসে বলে, ঝড় তবে থামলো। ইরফানের কপালে বিরক্তির ভাঁজ। শুদ্ধ ইরফানের পাশে বসে তার মায়ের উদ্দেশ্যে বলে, মা, খেতে দাও, খেয়ে রয়না দিব। এত রাতে যাবি? কাল গেলে হবে না? শুদ্ধ ইরফানের কানের কাছে মুখ নিয়ে বলে, তুই কি যেতে চাস মায়েরার স্বামী? ইরফান রেগে তাকায় শুদ্ধর দিকে। বিরক্ত হয়ে বলে, নো। শুদ্ধ হেসে বলে, শোনো মা, তোমার ছেলে বড় হয়েছে, এবার আমার বিয়ের ব্যবস্থা করো। সবাই বউ ছাড়া থাকতে পারছে না, এসব দেখে আমার 2 দিন পর পর বদ হজম হচ্ছে। টিনা বেগম ভুরু কুঁচকে বলে, আমি মেয়ে দেখে রেখেছি তোর জন্য, তুই তো রাজি হচ্ছিস না, শুধু পরে পরে করছিস। তুই রাজি হলে বিয়ে হয়ে যাবে। শুধু চোখ বড় বড় করে তাকায়। হায় হায়, তার মা কি কেলেঙ্কারি করে রেখেছে। দ্রুত বসা থেকে উঠে দাঁড়ায়। অবাক হয়ে বলে, মানে কি বলছো? টিনা বেগম হেসে বলেন, সামিয়াকে চিনিস না? এইচএসসি দিবে এইবার। মেয়েটা খুব ভদ্র। শুদ্ধ দ্রুত বলে, হয়েছে হয়েছে, আর শুনবো না, আমি যাচ্ছি, আমার কাজ আছে। খেয়ে যা। শুদ্ধ যেতে যেতে বলে, রেডি করো, আমি আসছি, কাল সকালে গিয়ে ভার্সিটির ক্লাস অ্যাটেন্ড করব। ইরফান তার ঘরে যেতে যেতে বলে, ফুপি, 1 কাপ কফি দিও। মায়েরা ঘরে এসে বোরকা ছেড়ে বিছানার এক কোণায় চুপ করে বসে আছে। 2 হাঁটু ভাঁজ করে মুখে হাঁটুতে লাগিয়ে রেখেছে। টিনা বেগমকে দেখে পা ভাঁজ করে বসে বলে, খালাম্মা, তুমি রাগ করেছো আমার উপর? টিনা বেগম মায়রার পাশে বসে মেয়েটার গালে হাত দিয়ে বলে, আমাকে একবার বলে যাওয়া উচিত ছিল তোর। মায়রা মন খারাপ করে বলে, গ্রামের বাইরে তো যায়নি, তাই ভেবেছি বলতে হবে না। টিনা বেগম বললেন না কিছু। এটা গ্রাম, ওর বাড়ি গেলে ঘটা করে বলে যাওয়ার প্রয়োজন নেই। অতঃপর বললেন, সে জানি, এত রাত করে ফিরলি, এটা বলে যাওয়া উচিত ছিল। মায়েরা টিনা বেগমের 2 হাত আগলে বলে, মিমের মা না খাইয়ে কিছুতেই আসতে দেয়নি। আমি সন্ধ্যার পরে আসতে চেয়েছিলাম, সরি খালাম্মা। আচ্ছা হয়েছে। তুই আমাকে ফুপু বাদ দিয়ে খালাম্মা ডাকছিস কেন? মায়েরা মাথা নিচু করে বলে, যার জন্য ফুপু ডাকবো সে তো বলেনি, তাই খালাম্মাই ঠিক আছে। ইরফান তোর জন্য অনেক চিন্তা করে রে মা, তোর প্রতি ও দুর্বল। দেখছিস আজ তোর চিন্তায় কেমন অস্বাভাবিক হয়ে গিয়েছিল। মায়েরা মাথা তুলল না। কি মনে করে মলিন হেসে বলে, একটা কথা কি জানো খালাম্মা, আবেগ, ভালোবাসা, মায়া এসব দিয়ে দুনিয়া চলে না। যদি চলতো তবে আজ আমার বিয়েই হতো না। তোমার মনে হয় সৎ মা আমায় ভালোবাসতো না?
সে আমায় অনেক ভালোবাসতো, মায়া করত। কিন্তু দেখো বাস্তবতার সামনে আসলে সে আমাকে ঠিকই বিয়ে দিয়ে নিজের দায় সারল। এই যে এতদিন হলো একবারও আমার খোঁজ নেয়নি জানো। তুমি বিশ্বাস করবে না খালাম্মা, আমি ভুলেই যেতাম সে আমার নিজের মা না। আমায় অনেক ভালোবাসতো, অনেক না বাসলেও যা বাসতো ওটাই অনেক মনে হতো আমার। কিন্তু বিয়ের পর সব ভুলে গেল। নিজের মা হলে হয়তো একটু একটু মনে করতো, কিন্তু আমি তো তাকে নিজের মাই ভাবি। আমার মাকে তো কখনো দেখিই নি। দেখতে কেমন যে ছিল, কথাগুলো বলতে বলতে চোখ জোড়া পানিতে টইটুম্বুর হয়ে যায়। একটু থেমে নাক টেনে বলে, তোমার ভাতিজা আমায় কেন মানে না জানো? কারণ আমি তার টাইপের না। আমি তার চেয়ে অনেক ছোট। আমি যদি আরও 4-5 বছরের বড় হতাম তবে হয়তো মানত। কিন্তু এখন এত ছোট মেয়েকে তিনি মানতে পারেন না। সে আমার প্রতি দুর্বল হলেও বাস্তবতার কাছে এসে দেখবে আমার মায়ের মতো সে আমাকে মানবে না। মানুষ এমনই হয়, আমি জানি। টিনা বেগম অবাক হয়ে তাকালেন মায়রার দিকে। এইটুকু মেয়ে কি ভারী কথা বলে। মায়রার মাথায় হাত বুলিয়ে মৃদু হেসে বলল, পাগলি মেয়ে। ইরফান অমন নয়, ধীরে ধীরে বুঝতে পারবি। মায়রা কিছু বলল না। টিনা বেগম মায়রার চোখের পানি মুছে দিয়ে বলে, যেহেতু ফুপি বলে ডাকছিস না, তবে মা বলে ডাকবি তো? মায়রা 2 হাতে মুখ মুছে শব্দ করে হেসে বলে, ওকে আম্মাজান। এরপর ভুরু নাচিয়ে বলে, ডাকটা পছন্দ হয়েছে? টিনা বেগম হাসলেন মায়রার কাণ্ডে। মেয়েটাকে তার কেমন অদ্ভুত লাগে বটে। মুহূর্তেই কেমন দুঃখের ছাপ মুছে ফেলে মন থেকে। ঘরের বাইরে যেতে যেতে বলে, এখন এসব চিন্তা বাদ দে। ইরফানকে কফি দিয়ে আয়, আমি রেডি করছি, দ্রুত আয়। মায়রা মায়রা হতে গিয়েই তার মা মারা যায়। এরপর 3 মাসের মাথায় মায়রার বাবা আরেকটা বিয়ে করেন, যিনি মায়রার বর্তমান সৎমা। মায়রা জানতো না মায়রার বাবার দ্বিতীয় স্ত্রী তার সৎমা হলেও মায়রাকে নিজের মেয়ের মতো করে আগলে রেখেছিল। মায়রার বাবার চোখের মনি ছিল মায়রা। ঝাপসা মনে পড়ে তার বাবার কথা। তার যখন 7 বছর বয়স তখনই তার বাবা মারা যায়। এর পরপরই মায়রা জানতে পারে তার মা আসলে নিজের মা নয়। এজন্য মায়রাকে তার নানা বাড়ির মানুষেরা পছন্দ করতো না। আগে বুঝতো না, তবে যখন একটু বড় হয়েছে তখন বুঝতে পারে। বাবা মারা যাওয়ার 2 বছরের মাথায় তার সৎমাকে বিয়ে দিয়ে দেয় বাসা থেকে। তিনি মায়রাকে বেশ আদর করতেন, সেই ছোট্ট থেকে নিজের মেয়ের মতোই লালন করেছেন। কিন্তু সৎ মায়ের স্বামী তো মায়রাকে একটুও সহ্য করতে পারে না। ধীরে ধীরে মায়রার মায়ের ভালোবাসা কমতে থাকে। তাকে বিয়ের পিঁড়িতে বসিয়ে বিদায় দিয়ে দিল। কথাগুলো ভেবে মায়রার চোখ থেকে টুপ করে পানি গড়িয়ে পড়ে। ডান হাতের তর্জনী আঙ্গুল দিয়ে জামার কোনা পেঁচায়, আবার খোলে। আর চোখে থেকে ঝরঝর করে কয়েক ফোঁটা পানি পড়ে। কয়েক সেকেন্ড পেরোতেই দ্রুত চোখ জোড়া মুছে নেয়। লম্বা করে দীর্ঘশ্বাস টেনে নিজে নিজেই হাসে। তোর ভিআইপি বোনকে ফোনটা দে। ফায়াজ ফোনের ওপাশ থেকে বলে, কেন? শুদ্ধ হেসে বলে, আমার বিয়ে, এই খবর ওকে না দিলে শান্তি পাচ্ছি না। দ্রুত কর নে ফায়াজ, আমরা বেঁচে যাব আর ফারাকে বিয়ে দিতে পারবো। শুদ্ধ ধুলোময় রাস্তার মাঝে একটা ইটের খোয়ায় শট দিয়ে বলে, ইনায়ার কপাল খুলে গেল। তোর মতো মির্জাফরের সাথে বিয়েটা হচ্ছে না। ফায়েজ রেগে বলে, একদম উল্টাপাল্টা কিছু করবি না বেয়াদব। ও আমার ফোন ধরে না কেন? মেজাজ খারাপ লাগে। শুদ্ধ হেসে বলে, তুই যখন বিদেশে ছিলি তখন ইনায়ের অনেক সেলিব্রেন্ট জুটেছে বুঝলি, ওদের টাইম দিতে হয়। ফায়াজ রেগে বলে, আসলেই ওর এত সেলিব্রেন্ট আছে? শুদ্ধ হেসে বলে, জানি না, ওর ফ্রেন্ড লিস্ট আমি কেমনে জানবো। তবে একটা কথা মনে রাখবি, ইনায়া তোকে মাত্র 3 বার সামনে থেকে দেখেছে। সেই বছর আগে 2 বার, রিসেন্ট 1 বার। তোর বোনের সাথে কবে থেকে লেগে বসে আছি তাও মানছে না। আর ইনায়া তোকে চেনেই না ঠিকঠাক, মানতে সময় লাগবে। ফায়েজ গভীর মুখে কিছু ভাবছে। শুদ্ধ আবারও বলে, আমি এখন তোর বিদেশি ম্যামদের সাথে কিছু পিক দেখিয়ে বলবো এগুলো আমাদের ফায়েজ বাবুর পার্ট টাইম গার্লফ্রেন্ড ছিল। চিন্তা করিস না, বিয়ে সে তোকেই করবে। ফায়েজ চিৎকার করে বলে, শুদ্ধর বাচ্চা, তোকে ছাড়বো না আমি। আমি কত লয়াল জানিস? শুদ্ধ কান থেকে ফোনটা দূরে নিয়ে খানিক নিয়ে হাসলো। এ আর ইরফানের সাথে ভালোই মজা নেওয়া যায়।
যদিও ইরফানের ব্যাপারটা জমে বেশি, কারণ ও তো স্বীকারই করে না। শুদ্ধ কানে ফোন নিয়ে হাসি আটকে বলে, লয়েল সেটা তো আমি জানি সোনা, তোমার ইনায়া নয়, বোঝনি ব্যাপারটা। এরপর স্বাভাবিকভাবে বলে, ফারহাকে ফোনটা দে। ফায়েজ রেগে বলে, বেয়াদব, ভুলে যা ফারহাকে, বলে কল কেটে বিছানার উপর ছুঁড়ে মারল ফোন। রাগে শরীর জ্বলছে। এই মেয়ের কি ছেলে ফ্রেন্ড দিয়ে ভর্তি? এমন হলে ওকে যে কি করব মাথায় কাজ করে না। তার কল না ধরার জন্য ইচ্ছে করে তুলে এক আছাড় মারতে। আর এই শুদ্ধর বাদরামি তো আছেই। ওই মেয়ে তো মাথা মোটা, তাকে ভুল বুঝে কি করবে, আর সেই বা রেগে কি করবে আল্লাহই ভালো জানে। এদিকে শুদ্ধ বারবার ফায়েজের ফোনে কল দেয়, কল রিসিভ হয় না। শুদ্ধ অসহায় চোখে চেয়ে আছে। ফারহার সাথে কথা বলার পর এসব বলতে হতো। এখন তার কি হবে? বা হাতে বুকে দুটো আলতো থাপ্পড় দেয়। তার জ্বালা কেউ বোঝে না। এখন কি করবে? হঠাৎ মাথায় একটা বুদ্ধি আসে। দ্রুত পায়ে বাড়ির দিকে যায়। এরপর সোজা ইরফানের ঘরে গিয়ে দেখলো ঘরে ইরফান নেই। ওয়াশরুম থেকে আওয়াজ পেয়ে বুঝলো ইরফান ওয়াশরুমে। শুদ্ধ ইরফানের ফোন নিয়ে ইরফানের নাম্বার থেকে ফারহাকে ফোনে কল করে। প্রথমবারে রিসিভ হয়। মিষ্টি কণ্ঠে সালাম ভেসে আসে। শুদ্ধ মৃদু হাসে, তবে চুপ থাকে, কিছু বলে না। ওপাশ থেকে ফারহা বলে, ইরফান ভাই কিছু বলবেন? শুদ্ধ গলা ঝেড়ে ভারী কণ্ঠে বলে, খবরদার ফোন কাটবা না ফারহা। ফারহা ভুরু কোচকালো, তবে কিছু বলল না। শুদ্ধ হেসে বলে, খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে কথা বলবো বুঝলে, তাই ভুলেও কল কাটবা না। ফারহা কিছু বলে না। শুদ্ধ ঠোঁট টিপে হেসে বলে, সামিয়া নামের এক মেয়েকে আমার মা আমার জন্য পছন্দ করেছে বুঝলে। মেয়েটা মারাত্মক সুন্দর ফারহা। এইচএসসি দিবে এবার। বিয়ের ডেটটা কবে দেওয়া যায় বলো তো? ফারহার চোখ থেকে পানিতে টইটুম্বুর, বারবার ঢোক গিলছে। শুদ্ধ ফারহার কোনো রেসপন্স না পেয়ে বলে, বলো ফারহা, ডেট তুমি ফিক্সড করে দিবে। মেয়েকে তুমি সাজাবে, বাসর ঘর তুমি সাজাবে, ফুল কিন্তু তোমার বাগানের দিতে হবে। ফারহা চোখ থেকে টপ টপ করে পানি গড়িয়ে পড়ে। শুদ্ধ ঠোঁট কামড়ে হাসছে। আবারও বলে, তুমি মেয়েকে দেখতে চাও? আমি পিক দিব অবশ্যই। তুমি ডেটটা বলো তো ফারহা, আমি বিয়ে করতে চাই দ্রুত। ডেটটা অবশ্যই এই মাসের মধ্যেই বলো, কেমন? ফারহা ভাঙা গলায় বলে, আজকেই করো। আমাকে বলছো কেন? বলেই কল কেটে দেয়। দু হাতে মুখ লুকিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে। কিছুক্ষণ কেঁদে কেটে তার ঘর থেকে বেরিয়ে ফায়েজের ঘরে যায়। ফায়েজ ইজি চেয়ারে বসে চোখ বুজেছিল। বিরক্ত লাগছে সব কিছু তার। হঠাৎই ফারহা ফায়েজের সামনে দাঁড়িয়ে বলে, তোমার বন্ধু বিয়ে করছে। ফারহার কথায় ফায়েজ চোখ মেলে তাকায়। বোনের চোখ মুখের অবস্থা বেহাল। কেঁদে কেটে চোখ মুখ লাল হয়ে আছে। ফায়েজ অবাক হয়ে বলে, হোয়াট? ফারহা রেগে বলে, তোমার বন্ধু বিয়ে করছে। আমাকে ফোন করে সেসব গান শোনায় কেন? ফায়েজের মাথার উপর দিয়ে যাচ্ছে সব। কার বিয়ে? ফারহা আবারও রেগে বলে, তোমার বন্ধু যে মেয়েকে বিয়ে করবে, ওই মেয়েকে আমি থাপড়াতে থাপড়াতে তোমার বন্ধুর জীবন থেকে তাড়িয়েই ছাড়বো বলে দিচ্ছি। বলেই ধূপধাপ পা ফেলে বেরিয়ে যায়। ফাইজ পেছন থেকে অবাক হয়ে বলে, আরে কি বলে গেলি, আর কাঁদছিস কেন? ফারহা যেতে যেতে চিল্লিয়ে বলে, তোমার শয়তান বন্ধুর জন্য। একবার এখানে আসুক, বিয়ে করাচ্ছি তাকে। ফায়েজ বিছানা থেকে তার ফোন নিয়ে শুদ্ধর নাম্বারে কল করে। রিসিভ হলে রেগে বলে, আমার বোনকে কাঁদাচ্ছিস কেন? শুদ্ধ হেসে বলে, ভাল লাগে কাঁদাতে। তুই শুধু ভাব, ওর প্রতিটি চোখের পানির আমার জন্য কত শত ভালোবাসা মিশে আছে। ভাবতেই কি যে শান্তি লাগে ইয়ার। ওর একটা পিক তুলে দে তো, আরও শান্তি লাগবে। ফায়াজ বিরক্ত হলো, রেগে বলল, ফারহাকে আরেকজনের সাথে বিয়ে দিয়ে দিই, তারপর তুই বসে বসে কেঁদে ভালোবাসা দেখাস, বেয়াদব। শুদ্ধ হেসে বলে, শুদ্ধর জিনিস শুদ্ধ নিজের করে রাখতে জানে। আমার তো তোর জন্য চিন্তা হচ্ছে শোনা। আহারে ইনায়া। ফায়াজ রেগে সাথে সাথে কল কেটে দেয়। শুধু এপাশ থেকে হাসে। মায়েরা হাতে কফির মগ নিয়ে ইরফানের দরজার সামনে দাঁড়িয়ে আছে। ভাবছে ভিতরে গেলে তাকে কিছু বলবে কি না। তখনকার 10টা থাপ্পড় দিতে চাওয়ার একটাও যদি ভুল করে দিয়ে দেয়। অনেক ভাবনা চিন্তা রেখে দরজা খুলে ভিতরে উকি দেয়। কম পাওয়ারের এক লাইট দেওয়া, তবে ভেতরে সব দেখা যাচ্ছে। ইরফান বেডে শটাং হয়ে শুয়ে আছে। মায়েরা বিরক্ত হয়। এই লোকটা ঘরে থাকলে জীবনেও কাপড় পরে না কেন বোঝে না।
যদিও তার দেখতে ভালোই লাগে। ভাবনা রেখে পা টিপে টিপে ভেতরে যায়। ইরফান শটান হয়ে শুয়ে ডান হাত চোখের উপর রেখেছে, নড়াচড়া নেই কোনো। মায়েরা ইরফানের মুখের সামনে গিয়ে বোঝার চেষ্টা করে জেগে না ঘুমিয়ে। এমনিতে তো বোঝা যায় না, জেগে থাকলেও যেমন ঘুমিয়ে থাকলেও তেমন। মায়েরা ঘরের আশেপাশে তাকালো, একটু এগিয়ে গিয়ে ঘরের জিনিস খেয়াল করে দেখেছে। এই ঘরের ফার্নিচার 4টে, একটি কাবার্ড, একটি আয়না, বেড আর বেডসাইড টেবিল। কিন্তু আসল ব্যাপার হলো এই ঘরের জিনিসগুলো সাদা আর কালো। মায়েরা বুঝলো না ইরফান যেখানেই যায় সেখানে কি এমন একটি করে সাদা কালো রুম বানিয়ে রাখে নাকি। ভাবনার মাঝে পেছন থেকে গম্ভীর আওয়াজ ভেসে আসে, এখানে কি করছো? মায়েরা দ্রুত পিছন ফিরে তাকায়। ইরফান চোখের উপর হাত সরিয়ে গম্ভীর মুখে মায়রার পানে চেয়ে। মায়েরা দ্রুত হাতের কফির মগ এগিয়ে দিয়ে বলে, এই তো আপনার কফি দিতে এসেছি। মায়েরা ঘরের চারপাশ দেখতে দেখতে ইরফানের হাঁটু বরাবর দাঁড়িয়েছিল। তাড়াহুড়া করে মগ এগিয়ে দিতে গিয়ে হাত ফসকে যায়। মায়েরা দ্রুত মগ ধরে ফেলে, তবে গরম কফির বেশি অর্ধেক ইরফানের উপর পড়ে যায়। ইরফান বা হাতে মগ ধরে ডান হাতে দ্রুত ইরফানের কফি পড়ার অংশ ঝাড়তে থাকে। কি কেলেঙ্কারি হয়ে গেল। ইরফান শোয়া থেকে উঠে মায়েরার ডান হাত ধরে শক্ত গলায় বলে, স্টুপিড, কি করছো? মায়েরা ভীত স্বরে বলে, সরি সরি, আমি বুঝতে পারিনি। কথাটা বলে আবারও নিচের দিকে তাকালে চোখ বড় বড় করে তাকায়। এ কোথায় পড়েছে কফি আর কোন জায়গা ছিল না, দ্রুত চোখ বুজে নেয়। বিড়বিড় করে আস্তাক ফেরুল্লাহ। চোখ মেলে ইরফানের দিকে তাকালে দেখলো ইরফান অদ্ভুত চোখে তার দিকে চেয়ে আছে। মায়েরা ঢোক গিলল। ইরফান তার হাত ছেড়ে দিয়েছে। ছাড়া পেয়ে মায়েরাকে আর কে পায়। লজ্জা ভয় সব মিলিয়ে এক দৌড় দেয় মগ হাতে। বিড়বিড় করে, আর জীবনেও কফি দিতে আসবো না, আল্লাহ মাপ চাই। ইরফান বেড থেকে নেমে দাঁড়ায়, শান্ত চোখে গম্ভীর মুখে মায়রার দৌড় দেখল। ইরফান মায়রার প্রস্থান দেখল চুপচাপ, ডান হাতে ঘাড় ডলে বিরক্তির শ্বাস ফেলে। এরপর তোয়ালে নিয়ে ওয়াশরুমে চলে যায়। মায়রা এক দৌড়ে তার ঘরে এসে দরজা চাপিয়ে দেয়। এত বড় কেলেঙ্কারি হয়ে গেছে তার হাত দিয়ে। সে এই লোকটার সামনে গেলে তাকে ঠিক কি করবে এটা ভেবে মায়রার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। বিছানার উপর উঠে বসে ভাবছে হলোটা কি। কান্না পাচ্ছে তার। দুটো হাত ছিল, দুটো পা ছিল, পুরো শরীরটাই তো ফাঁকা ছিল। বিড়বিড় করলো, কফির বাচ্চাটাকে ওখানেই পড়তে হলো। পাশে ফোনের রিংটংয়ে ফোন হাতে নিয়ে দেখলো ইনায়া ফোন। দুটো কল রিসিভ করে কানে ধরে। অতঃপর বিচলিত কণ্ঠে বলে, আপু, সর্বনাশ হয়ে গেছে। ইনায়ার হাসি মুখে কথা বলবে বলে কল দিল। মায়রার এমন কথা শুনে চিন্তারা ঘিরে ধরে। চিন্তিত কণ্ঠে বলে, কি হয়েছে মায়রা? মায়রা থামে না, সাথে সাথে বলে, আপু, তোমার ভাইয়ের ওখানে। এতটুকু বলেই নিজের মুখ চেপে ধরল। না না, এসব কথা কেমন যেন বলা যায় না। চোখ বুজে শ্বাস ফেলল। অতঃপর নিজেকে সামলে নেয় কোনো রকমে। ওপাশ থেকে ইনায়া বলে, ভাইয়ার কি হয়েছে মায়রা? আবার তোমাকে মেরেছে? মায়েরা একা একাই বিড়বিড় করলো, সব মারের প্রতিশোধ এভাবে অজান্তেই নেওয়া হয়ে গেল। ইস, কিন্তু আমি তো চাইনি। কি বিড়বিড় করছো? মায়েরা ভাবনা থেকে বেরিয়ে দুদিকে মাথা নাড়িয়ে বলে, না না, উনি মারেনি আমাকে। তাহলে কি হয়েছে ভাইরার? মায়েরা ঢোক গিলে মেকি হেসে বলে, কিছু না কিছু না। ইনায়া ওপাশ থেকে সন্দেহের কণ্ঠে বলে, কি লুকাচ্ছ? মায়েরা জোরে হেসে বলল, সত্যি কিছু না, তোমার ভাইয়া অনেক ভালো, সেটাই বলতে চাইছিলাম। ইনায়া হেসে বলে, ওমা, ভূতের মুখে দেখি রাম নাম। মায়েরা থতমত খেয়ে বলে, না না, অনেক ভালো না, ওই একটু একটু ভালো আর কি। তা কি ভালো কাজ করলো? মায়েরা কিছু একটা ভেবে বলে, আপু, একটা সিরিয়াস প্রশ্নের উত্তর জানতে চাই, বলো। বলছি, কারো প্রাইভেট পার্টে গরম কিছু পড়লে তার কি হয় আপু? ইনা ভুরু কুচকে বলে, কেন, কি হয়েছে মায়েরা? এমন অদ্ভুত প্রশ্ন কেন করছো? মায়েরা থতমত খেয়ে বলে, কিছু না। আপু, তুমি কেমন আছো? আমার এক্সাম শেষে তুমি আসবে কিন্তু। আমি তোমাকে এই গ্রাম ঘুরিয়ে দেখাবো। আচ্ছা যাব, বাবা নিয়ে যাবে বলেছে। ইনায়ের সাথে টুকটাক কথা বলে মায়েরা ফোন রেখে দেয়। ভাগ্যিস খেয়ে এসেছিল, নয়তো এখন কিভাবে খেতে যেত। দুটো নামাজ পড়ে নিল, এরপর শুয়ে পড়ল। ঘুমালেই শান্তি।
ঘুমের মাঝে শক্তপোক্ত বন্ধনে মায়রা নড়াচড়া করতে পারে না। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে পিটপিট করে চোখ মেলে তাকায়। হালকা ঝাপসা আলোয় একদম তার মুখ বরাবর ইরফানের মুখ দেখে তার ঘুম ছুটে যায় পুরোপুরি। মনে হচ্ছে তার কপালের সাথে ইরফানের কপাল লাগালো। মায়রা ঝট করে মাথা তুলে কিন্তু নড়তে পারছে না। কেমন সাপের মতো পেঁচিয়ে ধরেছে তাকে। মায়রা ঢোক গিলল। ইরফানের মুখের দিকে তাকায়। কি সুন্দর ঘুমাচ্ছে, কিন্তু তার এখানে কেন? তাকে এভাবে পেঁচিয়ে ধরেছে কেন? মায়রা ইরফানের থেকে নিজেকে ছাড়ানোর জন্য নড়াচড়া করে। ইরফান বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ঘুম জড়ানো কণ্ঠে বিড়বিড় করে, স্টুপিড, ডোন্ট ডিস্টার্ব মি। মায়রা চোখ বড় বড় করে তাকায়। তাকে ডিস্টার্ব করে বলছে সে যেন ডিস্টার্ব না করে। মোচড়ামুচড়ি করতে থাকে। দু হাতে ইরফানকে ঠেলে সরাতে চায়। ইরফান বিরক্তি ভরা চাহনিতে মাথা তুলে মায়রার দিকে তাকায়, রেগে বলে, হোয়াট? মায়রা চোখ ছোট ছোট করে তাকায়, বিরক্ত হয়ে বলে, ছাড়ুন আমায়। ইরফান বোঝার চেষ্টা করলো সে কোথায়। মায়রাকে সে ধরেছে। খেয়াল করতেই ভুরু কুঁচকে মায়রাকে ছেড়ে উঠে বসলো। মুখাবয়ের কোনো পরিবর্তন নেই, যেন কিছুই হয়নি। বেড থেকে নামতে গেলে মায়রা ইরফানের হাত ধরে বলে, আপনার ঘর রেখে আমার ঘরে এসেছেন কেন? ইরফান ভুরু কুঁচকে গম্ভীর গলায় বলে, মাই উইশ। কথাটা বলে বেড থেকে নেমে দাঁড়ায়। মায়রা ইরফানের হাত ধরে থাকায় ইরফান উঠে দাঁড়ালে তার হাতে টান খেয়ে বেড থেকে ঠাস করে পড়তে নেয়। তার আগে ইরফান মায়রাকে বা হাতে আগলে নেয়। মায়রা ভয় পেয়ে যায়। ভেবেছিল পড়েছে, কিন্তু ইরফানের দিকে তাকিয়ে দেখলো লোকটা তাকে ধরেছে। কিন্তু এমন খেয়ে ফেলা চোখে তাকিয়ে আছে কেন? ইরফান ধমকে বলে, তুমি কি অপুষ্টির রোগী? মায়রা রেগে বলে, আপনার জন্যই তো পড়তে যাচ্ছিলাম, ছাড়ুন আমায়। মায়রার কোমর পর্যন্ত বেডে, তবে কোমর থেকে পা পর্যন্ত মাথা পর্যন্ত বেড থেকে ফাঁকায়। ইরফানের হাতের উপর ভর। ইরফান ছেড়ে দিলে ঠাস করে উল্টো হয়ে পড়বে। ইরফান বিরক্ত হয়ে মায়রাকে ধরে রাখা হাতটা সরিয়ে নিল। মায়রা চোখের পলকেই উল্টে পড়তে নেয় মেঝেতে। মেঝে ছুঁই ছুঁই মেয়েটা চেঁচিয়ে ওঠে। তখন ওই ইরফান মায়রাকে ডান হাতে ঝটকা মেরে তুলে বিছানার মাঝখানে বসিয়ে দেয়। মায়রা হা করে চেয়ে আছে ইরফানের দিকে। কত বড় খারাপ লোক ভাবা যায়। সে ওভাবে পড়ে গেলে আজ তার ঘাড় তো পুরো ভেঙে যেত। কোমরে দু হাত দিয়ে ইরফানের দিকে চেয়ে বলে, আপনি আমাকে ফেলতে যাচ্ছিলেন কেন? ইরফান মায়রার দিকে শান্ত দৃষ্টিতে তাকায়। ফ্যানের বাতাসে মায়রার ছেড়ে দেওয়া চুলগুলো মৃদুভাবে উঠছে। পেছন থেকে কিছু চুল দু কাঁধ পেরিয়ে সামনে এসে জায়গা করে নিয়েছে। মায়রা মুখ ফুলালো, চোখ মুখে কিছুটা রাগের আভা। ইরফান চোখ বুজে লম্বা শ্বাস টানে। এরপর গম্ভীর গলায় বলে, চুল বেঁধে পড়তে বসো। কথাটা বলে গটগট পায়ে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে গেল। মায়রা হা করে তাকিয়ে আছে। সে কি বলল আর এই লোকটা কি বলল? সবচেয়ে বড় কথা, তার ঘরে এসে ঘুমাবে কেন? খবিশ লোক। এই লোকটার ঘরে গেলে তো শুধু আউট আউট করে, আর তার ঘরে এসে ঘুমায়। বিড়বিড় করে খবিশের দাদা একটা। আবার ইরফানের ব্যবহারে অবাকও হয়। এসব ব্যবহার তো আর এই লোকের সাথে আশা করা যায় না, অসম্ভব। মাঝে মাঝে জিন ভর করে কিনা এজন্যই তাকে 23 ঘন্টা ধমক দেয়, আর 1 ঘন্টা জিদ ধরলে একটু ভালোভাবে কথা বলে, যেটা অকল্পনীয়। তোর বোন কোথায়? ইরফানের ভিতরে আসতে আসতে ভুরু কুঁচকে বলে, খালামণির বাসায় গিয়েছে। তোর তো খালাতো ভাই আছে। ইরফান ফাইজের মাকে সালাম দিল। টুকটাক কথা বলে ফাইজের ঘরের দিকে যায়। ফাইজ কিছু ভাবছে। তার ঘরে গিয়ে সিরিয়াস কণ্ঠে বলে, তোর খালাতো ভাই আছে নাকি বলছিস না কেন? ইরফান সোফায় গা এলিয়ে দিয়ে বলে, ডেইলি বলতে হবে কেন? ফাইজ রেগে বলে, যেখানে ছেলে আসে সেখানে তোর বোনকে পাঠালি কেন? ইরফান বিরক্ত হলো। পেছন থেকে শুদ্ধ ঘরের ভেতর আসতে আসতে বলে, কি হয়েছে রে? ফাইজ পিছু ফিরে শুদ্ধ আর সৌভিককে দেখল। এগিয়ে এসে সৌভিককে বসতে বলে। শুদ্ধকে বলে, তোরা তো ইনায়ার ভাই, তোদের হুঁশ নেই? ওর খালাতো ভাইয়ের কোলে বসে থাকার জন্য পাঠিয়েছিস কেন ওকে ওখানে? শুদ্ধ অসহায় মুখ করে বলল, আহারে, তোর আর ইরফানের জ্বালা দেখতে দেখতে আমার দিন যায় চলে যায়। এরপর ফায়েজের ঘাড়ে বাম হাত তুলে আওয়াজ নিচু করে বলে, আমার কাছে একটা গোপনীয় খবর আছে, শুনবি? ফায়েজ বিরক্ত হয়ে তার ঘাড় থেকে শুদ্ধর হাত নামিয়ে বলে, ফালতু খবর শোনার ইচ্ছে নেই। জ্বালিয়েছিস তো পিটিয়ে ছাল তুলব। শুধু ইনোসেন্ট ফেস বানিয়ে বলল, আরে সত্যি বলছি,
ওই জাহিদের তো ইনিয়াকে মারাত্মক পছন্দ ভাই। বিয়ে ঠিক হওয়ার কথা শুনে সে কি মেয়েদের মতো কান্না, বিশ্বাস করবি না আমার শার্ট একদম গার্লফ্রেন্ডের কান্নার মতো করে ভিজিয়ে দিয়েছিল। এখন ইনায়াকে অনেক জোর করে তাদের বাসায় রাখলো। বিয়ের আগে একটু চান্স নিক, বিয়ে হয়ে গেলে তো আর পারবে না, বুঝিসনি? তুই চাপ নিস না, ও বিয়ে করবে তোর ইনায়াকে। করবে না, শুধু ইনায়াকে একটু মন ভরে দেখবে, সুযোগ পেলে একটু একটু ছুঁয়ে দিবে, এই যা, তুই নিশ্চিন্তে থাক। কথাগুলো বলে বুক ভরে শ্বাস নিল। সৌভিক সোফায় বসে হাসছে শুদ্ধর কথা শুনে। ইরফান গম্ভীর মুখে শুদ্ধর দিকে চেয়ে আছে, আর ফাইজ জ্বলন্ত চোখে চেয়ে আছে। সবার দৃষ্টি দেখে শুদ্ধ মেকি হাসলো। সৌভিকের পাশে গিয়ে বসলে শুদ্ধ কলার ধরে টানতে টানতে ঘর থেকে বের করে শুদ্ধ অসহায় কণ্ঠে বলে, মনে হচ্ছে সত্যি কথার বসার জায়গা নাই। ছাড় ছাড়, আমার শ্বশুরবাড়ি থেকে আমাকে বের করছিস, এত বড় সাহস? পেছন থেকে ফায়েজের মা বলে, ফায়েজ, শুদ্ধকে কোথায় নিয়ে যাচ্ছ? ফায়েজ উল্টো ঘুরে ফিরে যেতে যেতেই রেগে বলে, এই বেয়াদ্দবকে আমি ডেনে চোবাবো আম্মু, ও আমায় চেনে না, ওর মজা আমি ছোটাবো। বেয়াদ্দব মুখে যা আসে তাই বলে। শুদ্ধ ফায়েজের দিকে তাকিয়ে জোর করে দুহাত চেপে ধরে লাজুক চোখে চেয়ে বলে, বলছি তোমার মাঝে একটু চুবাতে দাও না সোনা। বিলিভ মি, ড্রেনের চেয়েও জঘন্য তোমার শরীর, তবে কষ্ট করে ড্রেনে যাওয়ার কি দরকার? ফাইজ চোখ মুখ শক্ত করে শুদ্ধকে ধাক্কা দিয়ে সরায় তার থেকে। শুদ্ধ হাসছে। ফাইজ ক্লান্তি, বিরক্তি, রাগ সব মিলিয়ে হনহন করে তার রুমের দিকে যায়। শুদ্ধ ফায়েজের মায়ের দিকে এগিয়ে গিয়ে বলল, কেমন লাগলো আন্টি? ফায়েজের মা হেসে বলে, তুমি পারো বাবা, ঘরে যাও। শুদ্ধ হেসে আবারও ফায়েজের ঘরে যায়। ফায়েজ এপাশ ওপাশ পায়চারি করছে। ইরফানকে বলে, তোর বোনকে আজকে আনবি, তোর বইয়ের নেক্সট ইয়ার এক্সাম দিলে কি হতো, ওর জন্য আমার বিয়েটা আটকে আছে। ইরফান অদ্ভুত চোখে ফায়েজের দিকে তাকায়। এর বিয়ের জন্য মায়েরা এবছর এক্সাম দেবে না মানে? এটা কোনো যুক্তি? এমনিতেই ওর বউ বড় হচ্ছে না, এই ফায়েজ নিজের বিয়ের জন্য তার বউকে আরও ছোট বানাতে চাইছে? ইরফান রেগে বলে, ইনায়া বিয়ের আগের দিন পর্যন্ত ওই বাড়িতেই থাকবে। ফায়েজ ধূপ করে তার বেডে চিটপটাং হয়ে শুয়ে পড়ে। অসহায় কণ্ঠে বলে, শালা আমার জীবনটা তেজপাতা করে দিলি, শুধু একবার বিয়েটা হোক। ইরফানের বাচ্চার বোনকে যে কোন সিদ্ধুকে রাখবো কেউ খুঁজে পাবি না দেখিস। আমার সাথে ভিলিনগিরি করে ঠিক করছিস না বেয়াদবের দল। শুদ্ধ হেসে বলে, আমি সিন্ধুক অর্ডার করছি, তুই সাইজটা বল তো, আর রূপার নাকি সোনার সেটা বল। চলবে ইনশাআল্লাহ।